সুধী দর্শক মন্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহিম মাসুর আসন সমীকরণ পডকাস্ট অনুষ্ঠানে। আপনারা জানেন আমরা আসন সমীকরণ এই পডকাস্টে সারা দেশের ৩০০ নির্বাচনী আসনের প্রতিটি আসন নিয়ে আমরা আলোচনা করি। এখানকার যে ভোটিং প্যাটার্ন সেটাকে বিশ্লেষণ করি। যারা ক্যান্ডিডেট আছেন, মূল ক্যান্ডিডেট যারা, তাদের স্ট্রেংথ এবং উইকনেস সেগুলোকে আমরা অ্যানালাইসিস করি। তারপরে আমরা কিছু আমাদের যে ডাটা আছে, ফিল্ড সার্ভে ডাটা আছে বা কিছু ইনসাইটস আছে, সেগুলো সব কিছুর উপর ভিত্তি করে আমরা ইন্ডিভিজুয়ালি প্রেডিক্ট করি সেই আসনে কে জিততে যাচ্ছে বা কোন দলের প্রার্থী জিততে যাচ্ছে। তো এক্ষেত্রে আজকে আমার সাথে উপস্থিত আছেন জ্যোতি রহমান, রাজনৈতিক বিশ্লেষক, কাউন্টার পয়েন্টের এডিটর, এবং উনি অস্ট্রেলিয়া থেকে জয়েন করেছেন আমাদের সাথে। তো আমরা এখানে এইবার সুনামগঞ্জ নিয়ে আলোচনা করবো, বাট তার আগে আমরা দেখি যে এ পর্যন্ত যেই আমরা প্রেডিকশনগুলো করেছিলাম, যে 46 বা 46টা জেলার 203টা আসনে আমরা যে প্রেডিকশন করেছি সেটার অবস্থা কি। তো আমরা অলরেডি 4টা বিভাগ কমপ্লিট করে ফেলেছি। আপনারা জানেন রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের প্রায় প্রতিটি আসনই আমরা কমপ্লিট করেছি, শুধুমাত্র পার্বত্য অঞ্চলগুলো বাদ দিয়ে। এবং আমরা সিলেটেরও কয়েকটি আসন, সিলেট বিভাগের 2টি জেলা আমরা কভার করেছি। এই সেশনে আমরা সুনামগঞ্জ কভার করব। তো তার আগে আমরা যদি দেখি যে সোফার যেই জেলাগুলো এবং যেই আসনগুলো আমরা আলোচনা করেছি সেটার উপর ভিত্তি করে বলা যেতে পারে যে আমাদের প্রেডিকশন অনুযায়ী বিএনপি 110টি আসনে এগিয়ে আছে, জামাত 71টি আসনে এগিয়ে আছে, স্বতন্ত্র এবং অন্যান্য 15টি আসনে, এবং ইসলামিক আন্দোলন 2 আসনে, এবং জাতীয় পার্টি 4টি আসনে। তো আমরা তাহলে এখন চলে যাই সুনামগঞ্জের যেই আসনগুলো আছে। 5টি আসন আছে সুনামগঞ্জে। আমরা সেই আসনগুলো একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরবো এবং আমরা আলোচনার পরে একটা প্রেডিকশন করব, ইন্ডিভিজুয়াল লেভেলের প্রেডিকশন। তো সুনামগঞ্জ 5 আসনের আমি যদি প্রথমটাতে আসি, এখানে ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা। এখানে কামরুজ্জামান কামরুল বিএনপি প্রার্থী, তোফায়েল আহমেদ জামাত প্রার্থী। এখানে যদি একটু আমরা দেখি যে এখানে প্রাথমিক পর্যায়ে বিএনপির মধ্যে কোন দল থাকলেও বর্তমানে কোন দল নেই, এটা নিরসন করা হয়েছে। এবং প্রথমে এখানে মনোনয়ন পান আনিসুল হক, কিন্তু পরে ওনার মনোনয়ন পাল্টে ধানের শীষে মনোনয়ন দেওয়া হয়েছে। ধানের শীষে মনোনয়ন দেওয়া হচ্ছে কামরুজ্জামান কামরুলকে। সো এখানে এক ধরনের চেঞ্জ এসেছে। এই আসনে 2001 সালে বিএনপি প্রার্থী জয়ী হয়েছিলেন। তো বোঝা যাচ্ছে যে এখানে মোটামুটি বিএনপির একটা ভালো স্ট্রং হোল্ড আছে। এই আসনে 11 দলের আরো এক প্রার্থী আছেন, মৌলানা মুজাহিদ হক তালুকদার, বাংলাদেশ নেজামী পার্টি। কিন্তু জামাত এই আসনে দাঁড়িপাল্লাকে বজায় রেখেছে। তো সেক্ষেত্রে যদি আপনার কি মনে হয় যে এখানে অলরেডি 2001 সালে বিএনপি প্রার্থী জয়ী হয়েছিল এবং সুনামগঞ্জ একের মতো জায়গায়, যেখানে আমরা জানি একটু এটা হাওর অঞ্চল, কিছুটা হলো আওয়ামী লীগের প্রভাব থাকার কথা, আপনি হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, সো এখানে 2001-এ যিনি বিএনপির হয়ে জিতেছিলেন উনি 91-এও জিতেছিলেন, বাট নট বিএনপির হয়ে। উনি 91-এ উনি জিতেছিলেন সিপিবি থেকে। আচ্ছা, হ্যাঁ, উনি সিপিবি থেকে তাহলে বিএনপিতে জয়েন করেছেন পরে। সিপিবি থেকে বিএনপিতে জয়েন করেছিলেন, কিন্তু 96-এ জিততে পারেননি। 96-এ বোধহয় সুরঞ্জিত সেনগুপ্ত ওখান থেকে দাঁড়িয়েছিলেন, আমি ঠিক শিওর না। বাট 2001-এ যখন উনি জিতেছিলেন, ওই একই ভদ্রলোক, তখন উনি বিএনপির হয়ে কন্টেস্ট করেছিলেন এবং 2001-এ উনি সুরঞ্জিত সেনগুপ্তকে ভালোভাবে হারিয়েছিলেন। হ্যাঁ, বাট 2008-এ আবার সেনগুপ্ত আসলে এইটা না, মানে সুরঞ্জিত সেনগুপ্ত বলে দুটো আসনে দাঁড়িয়েছিলেন। দুইটা আসনে দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, সো এখানে আর কি আপনার মানে উনি যে পুরনো সিপিবি থেকে এসে বিএনপির যিনি ক্যান্ডিডেট ছিলেন তিনি অবভিয়াসলি এখন আর নেই। কিন্তু এখানে আপনার জামাতেরও সেরকম অর্থে আগে কখনো ইয়ে ছিল না। হাওড় অঞ্চলে এখানে আপনার ওই সুরঞ্জিত সেনগুপ্ত বা আওয়ামী লীগের একটা ভোট এখনো হয়তো কিছুটা আছে। সো এবং যেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী নেই, সো সব মিলিয়ে আমি এটা মনে করছি যে বিএনপি বোধহয় এগিয়ে থাকবে। মানে বিএনপির আরেকজন প্রার্থী ছিল যাকে চেঞ্জ করা হয়েছে।
জি, হ্যাঁ, সরি বলেন। হ্যাঁ, হ্যাঁ, করে করা হয়েছে আর কি। তো সেজন্য আমি এখানে বিএনপি রাখছি। ওকে, আমিও আপনার সাথে একমত। এখানে বিএনপিকে আমি এগিয়ে রাখবো, বাট একটা কিন্তু থাকবে, সেখানে হচ্ছে যে বিএনপির যে যাকে অরিজিনালি মনোনয়ন দেওয়া হয়েছিল আনিসুল হককে, উনি হয়তো যেহেতু অলরেডি মানে নমিনেশন পেপার হয়তো সাবমিট করেছিলেন, কিন্তু ইলেকশন আইন অনুযায়ী তো তাকে যদি দল চেঞ্জ করে দেয় তাহলে আসলে কিছু করার থাকে না, তাকে আসলে অটোমেটিক্যালি ইনভ্যালিড হয়ে যায়। তো সেই জায়গাটাতে আসলে আমার কাছে মনে হয় যে উনি কতদূর হেল্প করবে কামরুজ্জামানকে, বাট আমার কাছে মনে হয় যেহেতু এখানে জামাত অত স্ট্রং না, এবং এখানে আরেকজন মানে জোট প্রার্থী, জোটেরই আরেকজন প্রার্থী আছে মৌলানা বাংলাদেশ নিজামী ইসলামী পার্টি। তো আমি সেই ক্ষেত্রে সবকিছু বিবেচনায় আমি এই আসনে কামরুজ্জামান সাহেবকেই এগিয়ে রাখবো বিএনপিকে। তো আমরা দুজনই এই আসনে, সুনামগঞ্জ 1 আসনে বিএনপিকে এগিয়ে রাখছি। আমরা সুনামগঞ্জ 2-এ চলে যাই। এই আসনটাও ইন্টারেস্টিং এবং একটা হাই প্রোফাইল আসন। এখানে এটা বাবু চিরঞ্জিত সেনগুপ্ত নিজস্ব আসন, সবসময় উনি জিতে আসতেন, বিরোধী দলে থাকার সময় বা ইন্ডিপেন্ডেন্ট হিসেবেও জিতে এসেছেন। এখানে প্রায় 45% হিন্দু ভোট আছে বা মাইনরিটি ভোট আছে। না সরি, এখানে প্রায় মাইনরিটি ভোট বলতে 40% আশেপাশে আছে। এবং বিএনপির প্রার্থী নাসির চৌধুরী এখানে ইলেকশন করে 45% ভোট পান, মোস্ট প্রবলি 2001 সালে, মোস্ট প্রবলি চেক করতে হবে একটু। বাট এই আসনে জামাতের শক্তিশালী অবস্থান ছিল না, এটা ঠিক, বাট এই আসনে নিয়ে অনেক কথা হচ্ছে, কারণ এই আসনে জামাতের বর্তমানে একজন সেন্ট্রাল বেশ ফিগার মোহাম্মদ শিশির মনির, যিনি খুবই সফল একজন আইনজীবী, ন্যাশনাল ফিগার বলা যায়, যেটা কনসেনসাস কমিশনে জামাতের হয়ে উনি মেইনলি রিপ্রেজেন্ট করতেন। বিভিন্ন সময় মিডিয়াতে ওনাকে দেখা গেছে, ইভেন উনি তারেক জিয়ারও কোনো একটা মামলার আইনজীবীও ছিলেন। তো বেশ ভালো সুবক্তা এবং যথেষ্ট পপুলার ইয়াংদের মধ্যে, এবং গত প্রায় 1 বছরের বেশি সময় ধরে উনি এলাকায় কাজ করছেন, এবং যথেষ্ট পরিমাণ আমি বলবো ওয়েলফেয়ারের সাথেও সম্পর্কিত। উনি স্পেশালি টার্গেট করেছেন সংখ্যালঘু ভোটারদের। তো এই আসনটা বেশ ইন্টারেস্টিং একটা হবে, যেখানে আসলে জামাত একেবারেই ছিল না সেখানে, এবং হিন্দু প্রধান আসন, এখানে জামাত জিতার আসলে একটা ন্যাশনাল সিগনিফিকেন্স হয়তো থাকবে। তো জামাত তো চেষ্টা করবেই, বাট শিশির মনির এটা খুব প্রফেশনালি এই আসনটা উনি ক্যাম্পেইন করছে সোফার, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গাতেই। নাসির চৌধুরী একটু পিছিয়ে হয়তো আছেন ওনার বয়সের জন্য, অসুস্থতার জন্য, বাট উনিও নিশ্চয়ই, যেহেতু এখানে অনেক মানে সংখ্যালঘু ভোটার আছে, একটা অ্যাডভান্টেজ পাওয়ার কথা। বাট যদি সংখ্যালঘু ভোটাররা পুরোপুরি নাসির চৌধুরীর সাথে না থাকে, সেক্ষেত্রে কি হবে সেটা একটা প্রশ্ন। যদি আপনার কাছে কি মনে হয়? জি, নাসির চৌধুরী কিন্তু এখানে একবার সুরঞ্জিত সেনগুপ্তকে হারিয়েছিলেন 96 সালে লাঙ্গল থেকে। সো উনি লাঙ্গল থেকে দাঁড়িয়ে, এবং সুরঞ্জিত সেনগুপ্ত তার আগে পর্যন্ত মানে 1973 সাল থেকে 1991 সাল পর্যন্ত সুরঞ্জিত সেনগুপ্ত আওয়ামী লীগের ছিলেন না। উনি ওনার নিজের একটা পার্টি ছিল, সেই পার্টি থেকে মানে একটা বামপন্থী দল থেকে উনি জিতেছিলেন। 96-এ এসে উনি আওয়ামী লীগে জয়েন করে আওয়ামী লীগ থেকে দাঁড়ান, এবং আওয়ামী লীগ থেকে দাঁড়ানোর পরে উনি খুব ন্যারো মানে কয়েকশো ভোটের ব্যবধানে নাসির চৌধুরীর কাছে হেরে যান। নাসির চৌধুরী তারপরে 2001 এবং 2008-এ 45% ভোট পান। সো নাসির চৌধুরীর এখানে একটা খুব স্ট্রং বেস আছে। অ্যান্ড মোর ইন্টারেস্টিংলি যে নাসির চৌধুরী আপনার মানে মাইনরিটি কমিউনিটি, জয়া সেনগুপ্ত যিনি সুরঞ্জিত সেনগুপ্তর মিসেস, ওনাদের ব্লেসিংস পাচ্ছেন। মানে জয়া সেনগুপ্ত এবং সুরঞ্জিত সেনগুপ্ত ফ্যামিলি নাসির চৌধুরীকে ব্লেসিংস দিচ্ছেন। সো আমার, যদিও শিশির মনির এখানে হাই প্রোফাইল ক্যান্ডিডেট, এবং যদিও এখানে জামাত মানে হিস্টোরিক্যালি যেখানে কিছুই ছিল না সেখানে একজন হাই প্রোফাইল ক্যান্ডিডেট কন্টেস্ট করছেন, অনেক ভোটই হয়তো পাবেন, কিন্তু এটা নাসির চৌধুরী কমফোর্টেবলি জিতে যাবেন শেষ পর্যন্ত। ওকে, আপনি পেইড করছেন নাসির চৌধুরী। আমি এক্ষেত্রে একটু দ্বিমত করছি, প্রেডিকশনের ক্ষেত্রে, মানে আপনার ফ্যাক্টের সাথে না, বাট প্রেডিকশনের সাথে। আমার কাছে মনে হয় যে মানে এই আসনটা ওয়ান কাইন্ড অফ লিটমাস টেস্ট ফর ওভারঅল ন্যাশনাল ইলেকশন। কেননা যেই একটা আমরা সার্চ দেখেছি, এখন এই সার্চটা আসলে কত বড়, এই সার্চটা যদি
সে 20-30% হয় বা 20%-এর মতো হয়, তাহলে এক ধরনের ব্যাপার। কিন্তু এই সার্চটা যদি সে ইভেন 25-30% হয়, তাহলে আমার ধারণা মানে ব্যাপারটা একটু ডিফারেন্ট হবে হয়তো। যদিও এর অর্থ এই না যে আমাদের প্রেডিকশন অনুযায়ী সোফার যে মানে জামাত জোট 150 সিটের বেশি ক্রস করবে, কোনোভাবেই হয়তো কিছুটা এখনো আমরা ওই ট্রেন্ড দেখতে পাচ্ছি না, যদিও আমাদের এখনো প্রায় 80-90টা সিট বাকি আছে। বাট এই আসনটাতে মানে আমার মনে হয় অনেকেই মানে খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন, এবং এই আসনটা কিন্তু আরেকটাও ব্যাপার হচ্ছে একটা জেনারেশনাল একটা মানে ফাইটও হচ্ছে। নাসির চৌধুরী মোস্ট প্রবলি বোধহয় 70-75 বছরের বেশি বয়স, এবং শিশির মনির মানে তরুণদের কাছে বেশ পপুলার, ভেরি স্মার্ট, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য জায়গায় টক শোতে বিভিন্ন সভা সেমিনারে উনি কথা বলেন, এবং খুব সেন্টিস্ট একটা, মানে ওনাকে মানে খুব নর্মাল টিপিক্যাল অন্যান্য জায়গার যে জামাতের মানে ট্র্যাডিশনাল থাকে যে একটু খুবই মানে পোশাক আশাক থেকে শুরু করে সব জায়গাতেই কনজারভেটিভ ব্যাপার থাকে, উনি কিন্তু একেবারেই ডিফারেন্ট লাইনে উনি ক্যাম্পেইন করছেন ফর অবভিয়াস রিজন, যে ওনাকে তো আসলে একটা মাইনরিটি কমিউনিটিকে টার্গেট করতে হবে। তো যতটুক মানে আমি দেখেছি যে মাইনরিটি, এখানে আরেকটা জিনিস অ্যাড করছি আর কি, যে আপনার গত কয়েকদিনে একটা জিনিস আপনার ব্রেক করেছে, সেটা হচ্ছে আর কি আপনার মাইনরিটি কমিউনিটির কাছে বলা হচ্ছে যে শিশির মনিরের বাবা এবং চাচা 71 সালে মাইনরিটি জেনোসাইডের পার্ট ছিলেন। এখন এটা সত্যি কি মিথ্যা সেটা মানে আমি জানি না, সেটা আই হ্যাভ নো নলেজ অ্যাবাউট দ্যাট, কিন্তু এটা নাকি আপনার মানে মাইনরিটি কমিউনিটিকে বলা হচ্ছে। সো দ্যাট মে অর মে নট হ্যাভ এনি। আমার মনে হয় ইলেকশনের মধ্যে এই টাইপের মানে জিনিস হবেই, এটা না হওয়াটাই অস্বাভাবিক। তো এটা আসলে মানে আমার মানে আমি জানি না এটার ইম্প্যাক্ট হয়তো পড়বে কিনা, বাট আমার কাছে মনে হয় এই টাইপের নিউজ আসলে লাস্টের দিকে মানে বিভিন্ন ক্যান্ডিডেটের বিরুদ্ধে সবাই হবে আর কি। তো বাট এবং মানে আরো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আসলে ইলেকশনের এইসবের ক্ষেত্রে লোকজন অলরেডি ডিসাইড করে ফেলে, এগুলি ছোটখাটো ইনফরমেশন হয়তো ইম্প্যাক্ট পড়ে না এই শেষের পর্যায়ে, আরো 1-1.5 মাস আগে করলে লোকজন হয়তো এটাকে অন্যভাবে অ্যানালাইজ করতো। বাট আমি স্টিল এটাতে মনে করি শিশির মনিরকে আমি এগিয়ে রাখবো, এই কারণে এগিয়ে রাখবো যে আমরা বিভিন্ন সার্ভে নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেকের অনেক ধরনের অ্যানালাইসিস আছে, বাট একটা যে সার্জ আসছে এবং পার্টিকুলারলি ইয়াংদের মধ্যে জামাতের পক্ষে, তো সেটার পুরো মানে শিশির মনির চাবে যে 100% ইউটিলাইজ করতে, যে ইয়াং মানে ভোট যারা একটু মানে একটা হচ্ছে যে ইয়াং কনজারভেটিভ ভোট তো পাবেই, ইভেন ইয়াং লিবারেল ভোটও শিশির মনির টার্গেট করেছে। এবং অফকোর্স যদি মাইনরিটি কমিউনিটি স্প্লিট করে এই 40% যদি অ্যাটলিস্ট 50%ও যদি শিশির মনিরের দিকে যায়, তাহলে আমার মনে হয় ফাইট হওয়ার পরে হয়তো শিশির মনির জিতে আসবে, এটা আমার ব্যক্তিগত প্রেডিকশন। তো আমার মনে হয় এই আসনের ক্ষেত্রে আমাদের কন্ট্রাডিক্টরি প্রেডিকশন হচ্ছে। তো আপনি প্রেডিক্ট করছেন যদি এটাতে নাসির চৌধুরী জিতবে, এবং আমি প্রেডিক্ট করছি শিশির মনির জিতবে। তো আমরা আগাই সুনামগঞ্জ 3-এ। এটাও একটা ইন্টারেস্টিং আসন, এখানে জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা, এই আসনে বেশিরভাগ সময় আওয়ামী লীগ জিতেছে, যেহেতু হাওড় এলাকা আমরা বললাম। এখানে আব্দুস সামাদ আজাদ আওয়ামী লীগের বেশ বর্ষিয়ান নেতা, এবং আওয়ামী লীগের সংসদীয় দলের প্রধানও ছিলেন। উনি এই আসন থেকে 3 বার জিতেছিলেন। পরে এম এ মান্নান, যিনি খুবই সজ্জন একজন ভদ্রলোক, আওয়ামী লীগের মন্ত্রীদের মধ্যে ওনার সম্পর্কে সবচেয়ে বেশি হয়তো লোকজন এখনো কিছুটা শ্রদ্ধা করে, উনি এই আসনে মানে পরিকল্পনা প্রতিমন্ত্রী ছিলেন, উনি এই আসনে নির্বাচিত হয়েছিলেন একাধিকবার আব্দুস সামাদ আজাদ মারা যাওয়ার পরে। এই আসনে মোহাম্মদ শাহিনুর পাশা চৌধুরী 2005 সালে সুনামগঞ্জ 3 আসনের উপনির্বাচনে 4 দলীয় প্রার্থী হিসাবে ধানের প্রতীক সংসদ নির্বাচনে নির্বাচিত হন, কিন্তু এবার তিনি বিএনপির নমিনেশন পাননি। এবং শাহিনুর পাশা কিন্তু 4 বার নির্বাচন করেছেন এই আসনে, বিএনপি থেকে নির্বাচন করেছেন, এবং বিএনপির প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কাউসার আহমেদ। আমরা যেমন আগেও সিলেট নিয়েও যখন কথা বলছিলাম যে এক ধরনের ব্যাপার ছিল যে যুক্তরাজ্য থেকে হয়তো একটু প্যারাসুটেড ওয়েতেও কেউ ক্যান্ডিডেট করা হয়েছে এবার, সো উনিও হয়তো সেই ক্যাটাগরিতেই পড়বেন। তো উনি এখানে বিএনপির
হয়ে নির্বাচন করছেন, এবং আরেকজন এখানে প্রার্থী আছেন, উনিও বিএনপির, না সরি আমি যেটা বললাম মানে আনোয়ার হোসেন জেলা বিএনপির সাবেক সভাপতি, হ্যাঁ আনোয়ার হোসেন জেলা বিএনপির সাবেক সভাপতি। শাহিনুর পাশা চৌধুরী মোস্ট প্রবাবলি স্বতন্ত্র হয়েই নির্বাচন করছেন, আমাদের একটু চেক করতে হবে। সো এই ত্রিমুখী লড়াই হবে। বিএনপিরই আসলে দুইজন প্রার্থী আছেন, মানে বিএনপি ব্যাকগ্রাউন্ডে দুজন প্রার্থী আছেন কাউসার আহমেদ ছাড়াই। কি মনে হচ্ছে জ্যোতি? আচ্ছা, এখানে আপনার শাহিনুর পাশা যদিও উনি ধানের শীর্ষে জিতেছিলেন, বাট উনি বোধহয় আপনার মানে কোর বিএনপি না, মানে উনি একটি ইসলামপন্থী দলের বোধহয় ক্যান্ডিডেট ছিলেন 2005-এ। হ্যাঁ, মানে 4 দলীয় জোটেরই, কিন্তু না, মানে ধানের শীর্ষে এইবার কি কোনো দলের হয়ে করছেন নাকি? হ্যাঁ, এবার খেলাফত মজলিস থেকে করছেন, এবং খেলাফত মজলিস তো বোধহয় আপনার মানে জামাত জোটের অংশ, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো উনি জামাত জোটের অংশ হিসেবে করছেন, জামাতের না, কিন্তু মানে ওনার নিজস্ব একটা ভোট ব্যাংক আছে, কিন্তু সেই ভোট ব্যাংকটা জামাতের। মানে উনি আগে বিএনপির জোটের প্রার্থী ছিলেন এবং এখন তাহলে জামাত জোটের প্রার্থী। জামাত জোটের প্রার্থী, হ্যাঁ, কিন্তু ওনার সাপোর্টটা ওনার সাপোর্ট, মানে নট নেসেসারিলি যে মানে অন টপ অফ দ্যাট জামাতের সার্জের সাপোর্টও উনি পাবেন অবশ্যই জোটের হিসেবে আর কি। আচ্ছা, আর আপনি যেটা বললেন যে বিএনপির অফিসিয়াল ক্যান্ডিডেট যিনি, উনি মানে লন্ডন থেকে প্যারাশুটেড, এবং আনোয়ার হোসেন হচ্ছে লোকাল বিএনপি, এবং এখানে এই মানে আন্ডারস্ট্যান্ডিংটা খুব একটা ভালো হয়নি, মানে আপনার আনোয়ার হোসেন বোধহয় বহিষ্কৃত হয়েছিলেন। বহিষ্কৃত হয়েছে, হ্যাঁ, এবং উনি এখনো কন্টিনিউ করছেন, মানে খালি যে কাগজে কলমে কন্টিনিউ করছেন তা না, উনি আসলেও কন্টিনিউ করছেন এই মানে দুদিন আগে পর্যন্ত, মানে এখন পর্যন্ত আর কি। আমার ধারণা যে আপনার বিএনপির ভোটটা এখানে ভাগ হয়ে যাবে, এবং শাহিনুর পাশা প্রবাবলি এগিয়ে যাবে। এখন এখানে আওয়ামী লীগের ভোট কতখানি আছে, বা আব্দুস সামাদ আজাদ কিন্তু বহুদিন, মানে এমন না যে মানে উনি রিসেন্টলি ইন্তেকাল করেছেন বা রিসেন্টলি প্রায় 20 বছর আগে, 20 বছর এক্স্যাক্টলি, এবং সেই জন্যই 2005-এ শাহিনুর পাশা ওখানে বাই ইলেকশনে জিতেছেন। হ্যাঁ, সো মানে হ্যাঁ, সেটা আমি বলতে যাচ্ছি আর কি, যে মানে অনেক জায়গাতেই তো আওয়ামী লীগ নেই, কিন্তু আওয়ামী লীগের যারা স্টলওয়ার্ড ছিলেন তারা 2 বছর আগে পর্যন্তও ছিলেন। দ্যাটস নট দ্য কেস হিয়ার, মানে আব্দুস সামাদ আজাদের ভোটটা এখনো কতখানি টিকে আছে আই ডোন্ট নো। সো সব মিলিয়ে আমি এটা জামাত জোটকে, মানে শাহিনুর পাশাকে দিচ্ছি, যেটা আর কি আমাদের কাউন্ট হিসেবে জামাত 11 দলীয় জোটের পক্ষে যাবে। ওকে, আমিও আসলে মনে করি যে আপনার সাথে একমত। এখানে হয়তো মেইন প্রতিদ্বন্দ্বিতা আমার প্রেডিকশন অনুযায়ী শাহিনুর পাশা এবং বিএনপির যে বিদ্রোহী ক্যান্ডিডেট ওনার মধ্যেই হবে, কারণ যতটুকু আমরা লোকাল লেভেল থেকে জেনেছি যে বিএনপির যে অফিসিয়াল ক্যান্ডিডেট উনি আসলে অনেকদিন দেশের বাইরে ছিল, কাউসার আহমেদ সাহেব, খুব বেশি এখনো পরিচিতি বা মানে সংযোগ তৈরি করতে পারেননি। তো সেই অর্থে আনোয়ার হোসেন বিএনপির মানে যেহেতু ছিলেন জেলা সহসভাপতি, ওনার একটা স্ট্রং হোল্ড আছে, এবং উনি আলটিমেটলি ধানের শীষের ভোটের একটা বড় অংশই হয়তো ওনার কাছে যাবে। তো বাট উনি জিততে পারবেন কিনা ডিপেন্ড করবে শাহিনুর পাশা। হ্যাঁ, আরেকটা জিনিস অ্যাড করা ভুলে গিয়েছিলাম বলতে, যে আজাদ সাহেবের পরে রিসেন্টলি যিনি আওয়ামী লীগের ক্যান্ডিডেট ছিলেন, মান্নান সাহেব, উনি তো হ্যাঁ উনি তো আপনার প্ল্যানিং মিনিস্টার ছিলেন, বাট হি ইজ মোর লাইক এ রিটায়ার্ড সিভিল সার্ভেন্ট। প্ল্যানিং বোধহয় ডেপুটি মিনিস্টার বা পুরমন্ত্রী না হলেও, মানে মাই পয়েন্ট ইজ যে মানে হি ওয়াজ এ আর কি আপনার মানে রিটায়ার্ড সিভিল সার্ভেন্ট। হ্যাঁ, মানে ওই ট্র্যাডিশনাল রাজনৈতিক নেতা বলতে যেটা বোঝায় সেটা না। কাজেই অন্য জায়গায় যেখানে আপনার মনে করেন নিক্সন চৌধুরী বলেন অথবা অন্য ইয়েটি আর কি, যারা আওয়ামী লীগের নেতা ছিল, নেতারা নাই, নেতারা ব্যাক করছে কাউকে, যে ধরনের ঘটনা আমরা যেটা ফরিদপুরে যখন কথা বলছিলাম, গ্রেটার ফরিদপুরে, এখানে কিন্তু ইকুয়েশনটা ঠিক সেরকম না। মানে মান্নান সাহেবের ওইরকম জননেতা টাইপের ইয়ে নাই যে উনি বলবে যে এরকম যে মানে আমি যাকে ব্যাক করবো সেই জিতবে। ইটস নট লাইক দ্যাট। না, ট্রু। তো আপনি এখানে মানে শাহিনুর পাশাকে প্রেরিট করছেন, আমিও আপনার সাথে একমত এই ক্ষেত্রে। যেহেতু বিএনপির ভোটটা ভাগ হবে, আমিও এই ক্ষেত্রে শাহিনুর পাশাকেই মনে করছি যে উনি জিতে আসবেন।
তো আমাদের প্রেডিকশন তাহলে এটা গেল সুনামগঞ্জ 3-তে। সুনামগঞ্জ 4-এ যদি আসি, এটা বিশ্বম্ভরপুর ও সুনামগঞ্জ সদর উপজেলা। এই আসনটাতে 3জন প্রার্থীর মধ্যেই হয়তো লড়াই হবে। দেওয়ান জয়নুল জাকেরাইন, বয়স প্রায় 80 বছর, ওয়ান অফ দ্য মানে সবচেয়ে বয়স্ক ক্যান্ডিডেট এখানে। উনি বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন, আহ্বায়ক ছিলেন, 4 বার সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ এবং 1 বার সুনামগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। কিন্তু জামাতের প্রার্থী এখানে আছেন দলটির নায়েবে আমির আইনজীবী মোহাম্মদ শামসুদ্দিন। তবে এই আসনে জামাতের হিস্টোরিক ভোট 6%-এর কম। এখানে বিএনপির প্রার্থী নুরুল ইসলাম, উনি বোধহয় প্রথমবার ইলেকশন করছেন। তো এখানেও যেটা আমরা অনেক আসনেই দেখেছি যে বিএনপির সিনিয়র নেতাদের, যদিও অনেকক্ষেত্রেই তাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, তো এই ক্ষেত্রে বয়সের জন্য দেওয়া হয় নাই নাকি সেটা একটা ফ্যাক্টর। আর উনি আসলেই কদ্দূর করছেন, বাট আমার কাছে মনে হয় ওনার যেহেতু মানে উনি আগে উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং বিএনপির যথেষ্ট মানে রুট লেভেলে ওনার কানেকশন আছে, অফকোর্স ফাইটটা হয়তো নুরুল ইসলাম আর জয়নুল জাকেরিনের মধ্যেই হবে। আপনার কাছে কি মনে হচ্ছে? আমারও তাই মনে হচ্ছে যে দুজন মানে এখানে বিএনপি এবং বিএনপি রেবেল তাদের মধ্যেই হবে। এবং আপনার বয়সটা একটা ফ্যাক্টর, কিন্তু আপনার এখানে আমি আরেকটা যেটা দেখতে পাচ্ছি, জাস্ট আমাকে 1 সেকেন্ড সময় দিন, যে আপনার হ্যাঁ, সো আপনার জামাতের ভোট খুবই কম মানে হিস্টোরিক্যালি, এবং এটা শিশির মনিরের মতো হাই প্রোফাইল ক্যান্ডিডেট না যে আপনি মানে সেই ফ্যাক্টরটা এখানে হয়তো অনেকটা হবে না। সো এই দুজনের মধ্যে আমি প্রবাবলি বিএনপির অফিসিয়াল ক্যান্ডিডেটকে এগিয়ে রাখবো, কারণ হচ্ছে আপনার 80+ একজন যিনি আগে কখনো আসলে এমপি ছিলেন না, তার জন্য আসলে ফাইট করে যেটা না, উনি উপজেলা চেয়ারম্যান ছিলেন, উপজেলা চেয়ারম্যান ছিলেন, দ্যাটস ট্রু। হ্যাঁ, কিন্তু আপনার সেটাও কিন্তু মানে রিসেন্টলি না। সো সেটা থেকে আমি আর কি আমার মনে হয় যে বিএনপির অফিসিয়াল ক্যান্ডিডেটকে এগিয়ে রাখবো, পিওরলি বিকজ অফ এজ ফ্যাক্টর। আচ্ছা, এজ ফ্যাক্টরে আমি অবশ্য এই ক্ষেত্রে এজের থেকে এক্সপেরিয়েন্স বা মানে পরিচিতিটাকে এগিয়ে রাখছি। তো মানে অফকোর্স এটা আসলে একটু ওয়ান কাইন্ড অফ এক ধরনের গেস ওয়ার্ক টাইপেরই। তো মানে এখানে বিএনপির আগে যিনি ক্যান্ডিডেট ছিলেন আসপিয়া সাহেব, উনি বোধহয় এখন আর নেই। সো দ্যাট ইজ দ্য আদার ফ্যাক্টর আর কি। হ্যাঁ, বাট নুরুল ইসলাম বোধহয় এবারই প্রথমবার জি জি। হ্যাঁ। আর এই আসনটাতে মোস্ট প্রবলি আওয়ামী লীগের আসন ছিল নাকি? এটা তো বোধহয় বিএনপি আগে রিসেন্টলি এটা বিএনপি না বিএনপি আওয়ামী লীগ সুইং করতো। সো বিএনপির একজন ছিলেন আসপিয়া, নুরুল ইসলাম আসপিয়া, উনি একবার জিততেন, বিএনপি একবার জিততো, আওয়ামী লীগ একবার জিততো, এরকমই আর কি। আচ্ছা। তো এইখানে আমার কাছে মনে হয় যে নরমালি আওয়ামী লীগের ভোটাররা কোথায় ভোট দিবে সেটাই আসলে ফ্যাক্টর হবে। তো আওয়ামী লীগের ভোটাররা তো মানে হয়তো আওয়ামী লীগের ভোটাররা ধানের শীষকে ঠেকানোর, মানে আওয়ামী লীগের ভোটারদের জন্য দাঁড়িপাল্লাতে ভোট দেওয়া যতটুকু ডিফিকাল্ট, মানে অন্য আরেকটা নিউট্রাল মানে মার্কাতে দেওয়াটা হয়তো কম্পারেটিভলি ইজি। মানে তো সেই ক্ষেত্রে দেওয়ান সাহেব হয়তো ওই বেনিফিটটা কিছুটা হলেও পাবে, যে যদি কেউ মানে বিএনপিকে ঠেকাতে চায়, ধানের শীষকে ঠেকাতে চায়, হ্যাঁ, যে সেটাও ইয়ে করা যায়। হ্যাঁ, প্রবলি ইন্ডিপেন্ডেন্টলি প্রবলি মানে আবেদিন সাহেব, দেওয়ান সাহেবই প্রবলি এগিয়ে থাকবেন। মানে আমাদের যেহেতু গেস ওয়ার্ক হচ্ছে আর কি। হ্যাঁ, আমরা দেওয়ান সাহেবকে এগিয়ে রাখি। জি, ঠিক আছে। আচ্ছা, আমি ওনাকে এগিয়ে রাখছি, আপনি কি তাহলে তাকে এগিয়ে রাখবেন এক্ষেত্রে, নাকি আপনি ডিসিশনটিকে আগেরটাই থাকছে নাকি আপনি এগিয়ে রাখবেন? জি জি। আচ্ছা, তাহলে আপনিও মনে করছেন যে এখানে দেওয়ান সাহেব এগিয়ে থাকবে? না দেওয়ান সাহেবকে এগিয়ে রাখছি। হ্যাঁ, ইউ হ্যাভ কনভিন্সড মি। আচ্ছা, না আমিও তাহলে দুজনই দেওয়ান সাহেবকে এগিয়ে রাখছি। তাহলে আমরা সুনামগঞ্জ 5-এ চলে যাই। এই আসনে মূল প্রতিদ্বন্দ্বী হবে কলিমউদ্দিন আহমেদ বিএনপি প্রার্থী এবং আবু তাহির মোহাম্মদ আব্দুল সালাম জামাত প্রার্থী। এখানে বিএনপির কোনো মানে বিদ্রোহী ক্যান্ডিডেট নেই, এটা বড় সুবিধা। এবং 2001-এ কিন্তু কলিমউদ্দিন আহমেদ নিজেই নির্বাচিত হয়েছিলেন
প্রায় 54% ভোট পেয়ে মোটামুটি ভালো ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের সাথে ফাইট করেই। তো এই আসনেও জামাত আসলে 91% ভোট, সরি 91-10% ভোট পায়। সার্চ যদিও হয়ও 10% থেকে হয়তো 30-35 ম্যাক্সিমাম 40 হতে যেতে পারে, বাট আমার মনে হয় না যে তারপরেও এনাফ হবে। যদি আপনার কি মনে হয়? জি, হ্যাঁ, এখানে আপনার যিনি যিনি ক্যান্ডিডেট, এখানে রেবেল ক্যান্ডিডেট নাই, উনি এমপি ছিলেন, উনি 2008-এও কম্পিটিটিভ ছিলেন। সো কলিমুদ্দিন আহমেদ উনি প্রবাবলি এবারও জিতে যাবেন। হ্যাঁ, কাজেই জামাতের সার্চ ওকে, হলেও নট এনাফ টু উইন। হ্যাঁ, সো সেফ বিএনপি। ওকে, ওকে। তো ধন্যবাদ। আমার মনে হয় আমরা সুনামগঞ্জের 5টা আসনই মোটামুটি একটা প্রেডিকশন করলাম। আমি যদি একটু রিভিউ করি, আমরা এক দিয়ে আবার একটু রিভিউ করি। একে আমরা বোধহয় কামরুজ্জামানকে দুজনই বোধহয় কামরুজ্জামানকে এগিয়ে রেখেছিলাম। হ্যাঁ, একে দুজনই আমরা কামরুজ্জামানকে এগিয়ে রেখেছি। সুনামগঞ্জ 2-এ আমাদের মধ্যে ডিফারেন্স অফ প্রেডিকশন হয়েছে। জ্যোতি নাসিরুদ্দিনকে এগিয়ে রাখছেন, আমি শিশিরমণিকে এগিয়ে রাখছি। সুনামগঞ্জ 3-এ আমরা দুজনই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট শাহিনুর পাশাকে এগিয়ে রেখেছি। 4-এ আমি এগিয়ে রেখেছি, না এখানে বোধহয় আমরা পরে এগ্রি করেছি যে আমরা 4-এর ক্ষেত্রেও ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট দেওয়ান জাইনুল জাকিরিন ওনাকে এগিয়ে রাখছি, এবং 5-এর ক্ষেত্রে আমরা দুজনই একমত হয়েছি ধানের শীষ। তো আমরা সুনামগঞ্জ আসনটা শেষ করছি। আমাদের প্রেডিকশনের সিলেট বিভাগের প্রেডিকশনে মৌলভীবাজার সেটি বাকি থাকছে। আমরা খুব শীঘ্রই আর 5 থেকে 10 মিনিটের মধ্যেই আমরা আবারও জয়েন করছি লাইভে নতুন একটি সেশনে। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। মৌলভীবাজারের 4টি আসনে কে জিততে পারে আমাদের অ্যানালাইসিস এবং প্রেডিকশন। ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন।